এবার দিনই তোমার কথা দুই না হয় না বা এবার সেই সম্ভাবনা নেই, একদম সবকিছু ফাইনাল করা আছে, কোনো ঝামেলা। ও ভালো কথা, টাকা কার নামে পাঠাবো সে কথা তো ক্লিয়ার এখনো করলেন না আমারে। কে এই কথা তোমার কয়বার কওয়া লাগবে? আমার নামে পাঠাবে, আমার নামে। আরে এই সেটার কোশ্চেন আমাকে বারবার করে না তো। ও কোশ্চেন আগেও করেছি, মানে হয়েছে কি কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমার হচ্ছে ভুলে যাচ্ছি। যাই হোক অসুবিধা নেই, আপনার নামে পাঠানো তো সবচেয়ে সেফ, তাই না? হ্যাঁ সেই তো। আর তাহলে তোমারটা? আমার কিছু লাগলে আমি আব্বার কাছে চাই নেব। আমিও আব্বার কাছেই চাই নেব। এবার কি তুমি দয়া করে ব্যানের মধ্যে উঠবে নাকি আমি ঘরে ঢুকে পড়বো না? আরে কি করতে বলতেছো তুমি? ভেতরে যাওয়া কিসের জন্য? কটা দিন আমার সঙ্গে থাকতো না, কোথায় কোথায় রেগে যায়। দুলাভাইয়ের তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। দুলাভাই দাঁড়ান। ও আসলেই আমার একটা একদম আপন ছোট বোনের মতো, কি জানি উপহার টুহার দেবে মনে হচ্ছে হ্যাঁ যাওয়ার আগে। এই নেন দুলাভাই। উড়ি বাপ রে বাপ, হ্যাঁ যাওয়ার আগে হ্যাঁ অগ্রিম সিটি। আচ্ছা বিদেশ যাই পর্বটে ফটো। কিরা আপনার চিঠি দিছে? এটা এখানে সবাইরে খুলে পড়ে শোনান। এটা খুলে পড়ে শোনাবো? আচ্ছা শোনাচ্ছি। এক নম্বরে মলি, দুটো লেটেস্ট আইফোন, সব ধরনের কসমেটিক এবং প্রয়োজনে কল করে জানানো হবে। আচ্ছা অবশ্যই কল করে জানাবা, কোনো প্রকার ভুল করবা না কিন্তু, বুঝছো? আচ্ছা 2 নম্বরে কিটা আব্বা, তার লাগবে গোল্ডেন কালারের রোলেক্স ঘড়ি, একটা লেটেস্ট আইফোন। আব্বার জন্য একটা আইফোন কিসের জন্য? নিজের জন্য দুটো না? আচ্ছা আম্মার জন্য লিখেছো? লিখেছি তো। আমার লাগবে 1.5 ভরির মধ্যে একটা শীতে হার। কানের জন্য পাশা, প্রয়োজন হলে কল করাবে, অবশ্যই কল করবে, অবশ্যই কল, সব পাওয়া দেবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এই তোমার কথা কিন্তু কিছু লেখেনি। তুমি চলো, আমি রাস্তায় যেতে যেতে তোমারে কইছি। ও তাহলে উঠে বসো, এখানে উঠে বসো। এই মন্ডল, হ্যাঁ দে স্টার্ট দে। আব্বা তাহলে তারা সালাম ভুলে গেছি। তুমি সহি সালামতে যাও, সেটাই বড় কথা। করার ইচ্ছে ছিল, এত টাইট প্যান্ট হাইটে যাবে সেই। আচ্ছা উঠে বসো, উঠে বসো। হ্যাঁ মন্ডল, হ্যাঁ টাইনিয়ে যা, টাইনিয়ে যা, টাইনিয়ে যা, টাইনিয়ে যা, ঘুরে ফেল, ঘুরে ফেল। হ্যাঁ বেরোয় যা, বেরোয় যা, বেরোয় যা। এইবার যদি ও বিদেশ না যায় তাহলে করে ওর ভিটিতে আমি ঘুঘু চড়াবো। আমার মেয়ের সাথে মিথ্যে কথা করে বিয়ে করে। হ্যাঁ চাকরি টাকরি না লাগে আরাম করে চালাবি, বুঝলি? এই বিদেশে একবার ভাই, দাদা বিদেশ থেকে আইলেন নাকি? হ্যাঁ কথা করছেন না কেন? ভাবিক নিয়ে কি বিদেশ গেলেন সাথে? ও ভাবি, কোন দেশে গেছিলেন? কেমন ঘুরলেন? না আর পারলাম ওরে চলে না রে। ধরতে পারতাম, বাগুনের মতো পুড়িয়ে খাতাম আমি। তুমি বাড়ি যাবা? আমাদের কথা শুনিস তুমি? তুমি শুনো, বিদেশ যাবে, সারা জীবন মানুষের বিদেশ যাওয়ার গল্প করে আইলে ইরামি হবে না। ভাই আমার এক ভাই সৌদি থাকে, আপনি কোন দেশে যাচ্ছেন? এ ভাই আপনি বেশি কথা না বলে সালাম দিন। চালাও চালাও, আমিও সৌদি যাচ্ছি, বুঝছো? ওই আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজারের কাজ, বুঝছো? সবসময় ঠান্ডার মধ্যে থাকবো, কোনো মরুভূমি ফরুভূমির খেলাই নেই এখানে, বুঝছো? আর একটু বাদ দিব। তোমার ইচ্ছে। ওরে আমার ঠং, পেট তার আর ইচ্ছে আমার। খাও। আচ্ছা হয়েছে হয়েছে। এই তোমার কি কি লাগবি সেটা কিন্তু তুমি আমার এখনো জানাওনি। আগে যাই বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি কি লাগবে। ওরে বাবা, তোর আর 7টা দিন, আজকে মঙ্গলবার না? তোমার কি মনে হচ্ছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো? তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, কুরবা কাদুর খাবো এনে বসে। আচ্ছা শোনো, আমি আসলে একটা নিয়ত করেছি কি, তুমি আমার যা যা আনতে কবা প্লেনেতে নাইমে প্রথম ওগুলো কিনে ফেলো। আমার তোমার সাথে এখন ওইসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমারে নিয়ে আসতো 1 সপ্তাহের কথা বলি। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবা নে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না নে, কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কান্তিছো কিসের জন্য? কাঁদতেছি না, কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আমি বিদেশ গিয়ে একলা থাকবো কিরাম করে তোমার ছেড়ে খাও দেবি? কিনা আমার ভাত বেড়ে দেবে, কিনা কারেন্ট চলে গেলে আমার বাতাস করবে? আল্লাহ আমি কিরাম করে থাকবো? ও আল্লাহ, পৃথিবীতে এত বিদেশ কিসের জন্য, কিসের জন্য বিদেশ যাচ্ছি আমি? তোমার ছাড়া থাকতে পারবো না। চুপ করে খাও, নাহলে একদম তরকারির বাতি মাথার মধ্যে একদম বাইরে দিব না একদম। আচ্ছা হয়েছে হয়েছে, কান্না কন্ট্রোল করিস।
বিদেশ চলে গেলে তোমার কষ্ট হই না? ওরে আমার ছাতার মাথা, তুমি আগে বিদেশ না গেলে আমি কিরাম করে বলবো যে আমার কষ্ট লাগবে না নাকি আমি হাসবো না? এটা বললে লাভ নেই, আমি বুঝি রে। তোমার কষ্ট হবি, মেলা কষ্ট হবি, আমার খুব বিরহ হবি। শোনো, জানি আমার কথা মনে হবে না, টুক করে একটা ভিডিও কল মারিয়ে বসবা। দুজনে ভিডিওতে দেখতেই থাকবো। যাচ্ছি আমি। আচ্ছা, সৌদিতে যে উস্তা হয় বলতে পারো? সৌদিতে যদি উস্তা না পাই তাহলে আমি কি খাবো না? আমার কিরা উস্তা খাওয়াবে? তুই আগে যা, তারপরে বুঝবা। এই জলি, এই আর কতক্ষণ লাগবে রে? তাড়াতাড়ি কর, হয়ে গেছে আব্বা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সালামালাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কোন সময় আছেন আপনি? কেন আব্বা কথা করছে না? হে জলি, এই আব্বা কথা করছে না, কি হয়েছে? ব্যবসারও করছি। আরে কি করতেছো তুমি? কি করতেছো? আমি বুঝলাম না আব্বা। আব্বা আপনি আমার সত্য করে বলেন তো কি হচ্ছে? আমি কিন্তু বুঝতে পারতেছি না আমার সঙ্গে এরকম কিসের জন্য করা হচ্ছে। দেখো একমত, তোমার বাপ মা কেউ নাই। এক কথায় কওয়া যায় যে তুমি একটা গার্জেন ছাড়া মানুষ। তোমার কথার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েটা তোমার হাতে তুলে দিছিলাম না? কথা সত্য। তুমি তুমি সেই বিশ্বাসের এম্বা করে যে 12টা বাজাবে সেটা আমি কল্পনাও করি নাই। আব্বা আপনি কিন্তু কথা ক্লিয়ার করতেছেন না, আমি তো এখনো বুঝতে পারতেছি না যে আসলে আমার অপরাধটা কোথায়। বুঝতে চাও না? না। বুঝতে চাও না? না। এই বিয়ের সময় তুমি কি কইছিলে? আমি বলেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে আমি কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আমরা মিলেমিশে থাকবো। আমরা কিন্তু মিলেমিশেই আছি, খারাপ ব্যবহার করা আমার পক্ষে তো সম্ভবই না আপনার মেয়ের সঙ্গে। কি আমি মিছে কথা করছি? আমি এই তুমি তো আসল কথাই আসতে চাও না। তুমি বিয়ের সময় কইছিলে যে আমার পাসপোর্ট ভিসা সব রেডি, বিয়ের পরেই আমি বিদেশ চলে যাবো। কিন্তু তোমার তো বিদেশ যাওয়ার কোনো ভরিভঙ্গি নাই, বিদেশ যাচ্ছাও না কেন? এ বাবা রে, সেই অফিসের তো আমি আইছি মাত্র। এটা তো মাথা ঠান্ডা করে একটু শুনতে হবে, এ নিয়ে আলোচনা করতে হবে। তুমি পোলাও চড়াই দাও, পোলাও চড়াই দাও। পোলাও মুলাও কিছু লাগবে না নে, আমরা পোলাও খাবে আসি নাই। হ্যাঁ, তোমার সাথে এ ব্যাপারে কোনো রকম আলোচনাই হবি না। এই সারা, এই ছাড় ধ্যান ছাড়। এই আব্বা কি করছে এগুলো? আমারও তো একই কথা, যার কথার কোনো ঠিক নাই তার লগে আর যাই হোক সংসার করে যাইবে না। উকিলের কাছে যায় কাগজ পাঠা দিবা নে, সই করে দিও। আব্বা চলো। আল্লাহ রে, কি করছে? কিসের জন্য এসব কথা করছো? এই মন্ডল, এই ধ্যান ছাড়তে জন্য কি হয়েছে? আমার অপরাধ কি? ধ্যান ছাড়া। আরে কে মন্ডল? এ তোর পায়ে ধরি ভাই। এই ধ্যান ছাড়া, থামা। ভ্যান থামা, তুই যা। ভ্যান নিয়ে যা। কি হচ্ছে রে ভাই? আমি আগেই কইছিলাম এরম সাওয়ালের লগে মেয়ে বিয়া দিনের দরকার নাই। আর তোমরা কলে কি ছেলের কোনো ঝামেলা নাই, আমগো মায়া সুখেই থাকবে। আরে ভাই রে, বিয়ে করার আগে তো কইছিল যে আমি বিদেশ যাবো, আর বিদেশ যাওয়ার কাগজপত্রও দেখাচ্ছিল। এখন যদি না যায় তা আমি কি করবো? কত আশা ছিল মনে, সবার কাছে কইছে আমার মেয়ের জামাই আমার জন্য সীতাহার পাঠাবি। সি 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 সি, এখন আমি মানুষের কাছে মুখ দেখবো কেমন করে? এই তুই ভালো করে চাপ দিস না। চাপ দে নেই আম্মা, সে তো আজকে না কালকে না পরশু করে টাইলেই যাইতেছে। হিসাব হইলো আইসা পুরুষ মানুষের কাজ। আচ্ছা, যা যা নিয়ে গেছিলি সবকিছু ঠিক মতো নিয়ে আসিস তো? আনছি, খেতা বালিশ আনি নাই। এটা কি করলি? এ তো দামি কাঁথা বালিশগুলো নিয়ে আসিস নাই? আউনের সময় যে পাগলের মতো কান্না করতেছিল, কেমন করে আনবো? দেখ আবার বাড়ির উপরে চলে আসে কিনা। অতই সস্তা, বাড়ির উপর চলে আসবি। আসুক না, দেই কত বড় সাহস। হ্যাঁ, এই আফসার বিশেষের সাথে প্রতারণা না, ফাউল জিনি কোনে কর, একেবারে ফালতু একটা। আব্বা কি আছে? চলে আইছে কিডা? তোমাকে জামাই হেকমত সর্দার। কি করস? কইছিলাম না চলে আসবি না। ও বাড়ির পর আসবি কি জন্য? চল তো, চল দেখি। তুই কিন্তু ভুলেও হেকমতের সামনে যাবি না, মনে থাকবি। তুমি পাগল হইছো, আমি ওর সামনে যাবো কিসের জন্য? মেলা গরম পড়েছে আব্বা। আপনাদের এদিকে 2-4 দিনে কি বৃষ্টি হয়েছে? আচ্ছা, তুমি কি আমার বাড়ির উপরে আবহাওয়া নিয়ে আলোচনা করে আইসাও?
না আব্বা কি করছেন আপনি? আসলে কথার শুরুতে এরকম কথা ক্ষতি হয়, মানে ব্রিটিশদের সঙ্গে আপনি যদি ডাইরেক্ট কথা বলেন মাইন্ড করে বসবেন। যাই হোক, আমি আইসি তো একটা খুব সুখবর নিয়ে। দেখো, সুখবর কও আর কুখবর কও, তোমার সাথে কোনো রকম আলোচনা করতে আমরা রাজি নাই, আমাদের সে সময় নাই। তুমি এখন যাও, কোনো রকম ভেদাল না করে আমার বাড়ির সীমানা ছাড়ো তো, যাও। ওরে আব্বারে, আপনি হচ্ছেন আব্বা, আমার বউয়ের বাপ, সেটা আমার মনে রাখতে হবে না। কথা নাই বার্তা নাই, আপনি এরকম করে কথা করছেন। আচ্ছা বুঝেছি, মেজাজ গরম আছে, মানুষের মেজাজ গরম থাকতেই পারে। সুখবর আসলেই একটা আছে, অসুবিধে নেই। আমি জলিরে সুখবরটা দিচ্ছি, আপনি ওতে শুনিয়ে নেবেন নেই। কি হল আব্বা, আপনি একটা আব্বা হঠাৎ করে দারোয়ান হয়ে গেলেন, কি হয়েছে আব্বা? তুমি কি আমার সহজ কথা বুঝতে পারতে চাও? তোমার কোনো কথা আমরা আর এখন বিশ্বাস করতেছি না, তুমি যাও, যাও তো যাও। ওরে বাবা রে, আপনি তো ভিলেনের মতন আচরণ করতেছেন, আমি আপনার মেয়ের জামাই। আরে তুমি তো আমার মেয়েটা ভুকাজ বাড়ি বিয়ে করছাও, তুমি একটা ভুকাজ ম্যান। আস্তে 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 স্টক করে বসবেন না, শোনেন। আরে আমি তো চেষ্টা থামাই নাই কোনোদিন, এখন একটা ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছি। কিরকম করে বিশ্বাস করবো? এই মিষ্টি শুয়ে করছি, মিষ্টি শুয়ে করছি। ওরা আমার বিদের যাওয়ার তারিখ পড়ে গেছে আব্বা, এখন সত্যি কথা বলি, আপনি বিশ্বাস করেন। এ মালি, এই মালি, এই যে আব্বা বিশ্বাস করতেছে না কথা, দেখছো? আরে কারে কি করছি, কত মনে শুনতেছে না। দুলাভাই কিছু করছেন? এই তুই এখানে আছিস কা? যাও যাও ভিতরে যাও। হ্যাঁ, তাহলে আমি আসবো আব্বা। জলি, ও জলি, দাদানি কিরামটা লাগে। জলি, ও জলি, জলি জালি জালি। আচ্ছা, তোমার কি লজ্জা শরম ঘৃণা বলতে কিছুই নাই? এত কথার পর তুমি এই পটির উপর বসে হয়েছ কিছুর জন্য? আমার ওটার তো শক্তি নেই, আমি কিরাম করে উঠবো বলেন আব্বা? আমি তো আপনারা বলেছি যে আমি বিদেশ চলে যাব, এবং সেটা শিওর, যে কোনো সময় চলে যেতে পারি। আমার বউটা আপনার ঘরে, যাওয়ার আগে কটা দিন আমি আমার বউর সঙ্গে থাকবো না, সেটা থাকা উচিত না আমার? তুই যে সত্যি সত্যি বিদেশ যাবো সেটি কোনো প্রমাণ করতে পারিস নাই, সেই জন্যই আমার মেয়ে তোর সাথে আর দেখা করবি না। তোর উপর থেকে পুরোপুরি বিশ্বাস আমার নষ্ট হয়ে গেছে, তুই যা। আব্বা এত ভাঙিয়ে পড়বেন না, এত ভাঙিয়ে পড়বেন না। শোনেন, মানে যুগটা হচ্ছে SMS এর যুগ, বুঝছেন? ওরা বলেছে যে SMS এর মাধ্যমে আমাদের সবকিছু জানায় দেবে, খুব শীঘ্রই কাজ হচ্ছে। SMS এর কিচ্ছা শোনার আমার কোনো কাহিনী নাই, আমার ইচ্ছা নাই। তুই যা তো, যা যা এখান থেকে যা। এই সকালতে খালি যাতো যাতো, এই যা, কিসের জন্য যাবো? এটা আমার শ্বশুর বাড়ি না? হ্যাঁ, আপনি ঘর কিনা? এটা আমার শ্বশুর বাড়ি, আমার বউ রয়েছে ভেতরে। হ্যাঁ, আমি আমার বউরে ভাড়ায় চলে যাবো? আমার যদি জাতি হয়, আমার বউ নিয়ে তারপর যাবো। আমার বউ নিয়ে তারপরে যাবো এখানে। এই মামার বাড়ি আবদার পাইছো না? তুমি যাবে না? তোমার কথা ছিল বিয়ের পরে তুমি বিদেশ যাবে, তা তখন তুমি যাও নাই। আমার মেয়ে তোমার সাথে কোনো জায়গায় যাবি না, তুমি যাও। আমার এটা একটা পরিষ্কার কথা, যাও। আপনি পরিষ্কার করলেই তো আর পরিষ্কার হচ্ছে না, প্রচুর ময়লা থাইকে যাচ্ছে। আমার বউ ঘরের মধ্যেই আছে, আমি সেই বউ নিয়েই যাব। বললাম তো, তোমার বউ তোমার সাথে আর দেখা করবি না, মানে জলি আর তোমার সামনে আসবি না, যাও। পুরে আল্লাহর দেখেন আব্বা, আমি সেই কমটা কিন্তু জলিরে দেখতেছি রে, আমার কিন্তু ভাল লাগতেছে না। আপনি কিন্তু আমার কন্ট্রোলের বাইরে যাতে বাধ্য করবেন না। মানে এই তুই কি আমাকে হুমকি দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস? দেখবেন দেখবেন আপনি, হ্যাঁ দেখতে চান আমি কি করতে পারি? এ জালি জালি, এই খবর জালি না, বাধা দরজা এইটা চলে এইতে। হ্যাঁ জালি, কি আশ্চর্য, পাগলামি করতেছো কিসের জন্য? এই তুই আবার এখানে আসলি কিসের জন্য? যা ভিতরে যা। আচ্ছা জালি, তুমি জানো না একটা বেলা তোমার না দেখতে পারলে আমি থাকতে পারি না, আমার ভালো লাগে না। সারা রাত দিন কাইটে গেল, রাত্রি হয়ে গেছে, মিষ্টি যাচ্ছে পয়সা, কিরাম লাগে। তোমার সাথে এখন আর আমার কোনো কথা বলার সময় নেই। বিয়ের সময় তুমি আমার আব্বারে যে কথা দিছিলা, তুমি সেই কথা রাখতে পারো না। ওরে রাখতে পারি না? কি ধরনের কথা করছো? আমার সব রেডি, যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো সময় আমি উড়াল দেবো, সব ঠিক আছে। আমি করছি কি যে সেই উড়াল দেওয়ার আগের কটা দিন দুজন একটু সুখের শান্তিতে ভালো করে কাটাই, খুব মজা হবে না। চলো, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, তোমার এই কিচ্ছা আমার আর শুনতে ভালো লাগতেছে না। মাথা নষ্ট হয়ে গেছে, চল তো, চল তুই ভিতরে চল, চল চল, যা ভিতরে যা। খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে, অন্যায় হচ্ছে আমার উপরে। আমিও বসে থাকবো, আমিও দেখে নেবো, তাই কি যাবো শালা। এ জলি,
জলি রে, জলি, কিছুক্ষণ পর ডাইকি যাব শালা। এ জলি, আফসার, যা করছি আমি জলিরে রাখতেছি, আপনারা কিটা জানি রাখিছে, আমি না। আফসার, এতবার কল করে যাচ্ছি, তুমি একটাবার ফোন ধরতেছো না, কিসের জন্য বলো তুমি? তার আগে তুমি আমারে কও, তুমি এত রাতের বেলা আমার জানলায় আসছো কিসের জন্য? জানলা আসবোটা কি করবো? তোমাদের বাড়িতে তো ঢুকতেই দিচ্ছ না। আমি কি শ্বশুর বাড়ি আইছি না চুরি করতেই আইছি, তাই তো বুঝতে পারতেছি না। তোমার সাথে যত কথা ছিল আমার পরিবারের সব শেষ না, নতুন করে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাও তো এখান থেকে যাও। শোনো, জাতি পারবো না, আমি তোমার সাইডে জাতি পারবো না। এই ঘরের মধ্যে যে একলা আমি থাকতে পারবো না, আমার সম্ভব না আমার পক্ষে। কে তোমার না বিদেশ যাওয়ার কথা? বিদেশ যাওয়ানোর পরে আমার ছাড়া থাকতে হইবে না? আগের থেকে অভ্যাস করো। শোনো, আরে শোনো, এর নিষ্ঠুর কথাবার্তা কিসের জন্য? বিদেশ যখন যাবো তখন যাবো না। শোনো শোনো, একটা কাজ করো, তুমি দরজা খুলে বেড়ে আসো, তারপর দুজন বাড়িতে চলে যাবো। আমার বাড়িতে গিয়ে থাকবো, মজা হবে না। চলো। মজা হবে না? আমি আমার আব্বা আম্মার কথার বাইরে এক পাও বাইরে যাইতে পারবো না। তুমি যাও, তাহলে আমি দরজা বন্ধ করে দিবেন। খিদে লাগেছে জানো, খিদে কিরম যে হাত পা থর করে কাঁপতেছিল একটু আগে, বুঝেছো? শরীর দুর্বল হয়ে গেছে, সেই দুর্বল শরীরেতে মশা কামড়ায় রক্ত নিয়ে যাচ্ছে, কিরম লাগে বলো? মাথায় গুড়োচ্ছে মাথা, খিদে কিরম যে লাগছে, মনে হচ্ছে পড়ে যাবো। আমার খাবারটা আমি এখন পর্যন্ত খাইনি, তুমি নাও খাইয়ে ফেলাও, খাইয়ে যাও। তাহলে তুমি? আমি পরে খাইনি মনে, খাও। ঘরে ভাত আছে তো? থাকবে না কিসের জন্য? আমার আব্বা গরিব নাকি? তাহলে ঠিক আছে, কিরম করে খাবো খাও, হাতে তো ময়লা। একটা কাজ করো, তুমি খাওয়া যাও, খুব ভালো হবে না? ফাইজলামি করতেছো আমার লগে? খালি খাও, না খালি যাও, যাও। তুমি যদি আমার না খাওয়াই দাও, তাহলে আমি কি করবো জানো তো? আমি এনেই দাঁড়ায় থাকবো, জানলাতে সরবো না, ইটাই নিয়ে টিনের চালের পরে মারবো। ওরে আল্লাহ রে, কি বিপদে ফেলাইছো আমারে। ওরে পাগল, বেশি সময় লাগবে না, খাওয়াই দাও না, তাহলে তো লেখা চুকে যায়। খারাপ। দেখেছো, এটা কিন্তু খুব একটা চমৎকার বিষয় হচ্ছে, হ্যাঁ, রেয়ার বিষয়। এরকম ঘটনা ঘটেনি, জামাই শ্বশুর বাড়ি এসে বউয়ের হাতে জানলা দিয়ে ভাত খাচ্ছে। তুমি কি কথা কম করে খাবে নাকি আমি জানলা বন্ধ করে দিবানে? ওরে পাগলের রোমান্টিক পরিবেশ নষ্ট করা যাবে না, ভুলেও না। তাদের অসুবিধা রান্না করছে, শাশুড়ি না শ্বশুর? না, শ্বশুর রান্না করলে এত মজা হবে না, ও সব কিছু লাগতে পারি। এবার কিন্তু সত্যি সত্যি আমি জানালা বন্ধ করে দিবানে। এই জলি, তার সাথে কথা কই। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শেষ করো। রে এই, তার সাথে কথা করছি। আব্বা, রং নাম্বারে ফোন আসছে, কে জানি ফোন দিয়ে কথা কইতেছে না। বুঝেছি, ওই ফালতুটা তো জ্বালাচ্ছে না। ফোন এই, তুমি মোবাইলে ফোন করে আমার জলিটা জ্বালাচ্ছাও কিসের জন্য? কি করছেন? আমার বিয়ে করা বউ আমার ফোন করে জ্বালাতে হবে কিসের জন্য? আমি তো আমার বাড়ি, তাই বলে রাত দুপুরে তুমি জ্বালাবে নাকি? আমি ওই যে ভাত খাচ্ছি এখন, ওই করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আমার বাড়ি তো একই তরকারি। সে তারই চিন্তা করে দেখেন আব্বা, আমাদের সঙ্গে কত মিল, আমরাও করলা ভাজি, আপনারাও করলা ভাজি দাও দেনি। ওই ওই আমার খালা তো না ভাত খাও, বেশি কথা কত খাওয়ার দরকার নেই। কি রে সেরি, বসে থাকলে কিসের জন্য? আমিও তো ঠিক বুঝতেছি না। আর ওদিক তো সব কাগজপত্র সব রেডি, উকিল সাহেব বারবার কল দিচ্ছে। আব্বা, আমি না গেলে পরে হয় না? তাই কি হয় নাকি? হ্যাঁ, চোখ মনে হয় খুবই দরকার, সই টই লাগবি। উকিল সাহেব বারবার রেডি হয়ে আমাকে কল দিচ্ছে।
তোমার জামাইয়ের লোক একটু কথা কইছো, তারও তো সইয়ের দরকার আছে নাকি? শোনো, তোমার মেয়ের কথা শোনো। ওই ফালতুর তোর কথা কর কি আছে কি রে? হ্যাঁ? তুই সই করে একই পাঠাই দিব, ও সই করলেই ঝামেলা শেষ। আম্মা তুমি এত সুন্দর করে করছো, মনে হচ্ছে তোমার এর আগে একবার ডিভোর্স হয়েছিল নাকি আব্বা? শুনছ শুনছ তোমার মেয়ের কথা শুনছ? আরে মারে, ওই ডিভোর্স মিভোর্স তোর মার জানাশোনার কিছু না, এটা তো সকলেই জানে। শোন, এটা তো একতরফা তালাক দেওয়া, দুই তরফা না যে দুইজনই সই লাগবি, মতামত লাগবি, তোর সই হলেই হয়ে যাবি। তোর কিন্তু ভাবভঙ্গি দেখে আমার সন্দেহ আছে, তুই কি তাহলে ডিভোর্স দিব না নাকি? কি করছো আব্বা? দিব না? ও তো আমার সাথে প্রতারণা করছে, তোমাদের সাথে তো একা করে নাই। তাহলে পরে দেরি করছিস কিছু জানি, তাড়াতাড়ি রেডি হয়নি। খালি করে আমি একটু গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে যাই নাকি? ঠিক আছে। এই মেয়ের ভাব গতি কি বুঝতে চাও? তুমি কিন্তু মেয়ের সাথে সাথেই থাকবা, ওর হাব বাবা আমার ভালো ঠিকতেছে না। ঠিক আছে, আমি বাইরে যা দাঁড়াইলাম, ও রেডি হলে পরে পাঠা দাও। কিরে মা, দেরি করতেছিস কি জন্য? তাড়াতাড়ি আয়। চল 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 চল। এই দাঁড়া, আমি তো মোবাইল ফেলা তুই আছি। এই মলি, আমার মোবাইলটা দে তো। মোবাইল কই? দে। আব্বা এই যে, তুমি কমে যাচ্ছ? আব্বা কোনে যাচ্ছেন আপনি? বলি বুরখা পরে আব্বার আগে আগে কিটা গেল? আপনার বউ। আমার বউ মানে জলি কোনে যাচ্ছে? আপনার কপাল পুরাতি। আরে কি করছো, আমার কপাল কোনে আর তারা পুরাতেই যাচ্ছে কোনে? তোমার কি পাগল হইলে না? পাগল কিটা হবি সেটা একটু পরেই বুঝতে পারবেন না। আরে রহস্য না করে কি হয়েছে, ঘটনা কি বলো দিনই আমারে। দেখেন দুলা ভাই, আমি আপনার আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো না, আমার ক্ষমা করেন। আচ্ছা তুমিও যদি আমার সঙ্গে এরাম করো তাহলে আমি কোনে যাবো কদিনই? দেখেন দুলা ভাই, আমার বিয়ের আগ পর্যন্ত আমার এই বাড়ি দিয়ে থাকতে হবে। আপনার সাথে বেশি বেশি খাতির করে না, আমি বাড়ি ছাড়া হতে চাই না। আপনি বেশি কথা না কইয়ে তাড়াতাড়ি যান, দেখেন আপনার বউ কনে গেল। ভালো কথা বলিস। খবরদার, পথের মধ্যে কোনো ভেজাল করবে না। আমি আপনার সঙ্গে কোনো কথা করছি না, করতে চাচ্ছিও না। আমি আমার ওয়াইফের সঙ্গে কথা করছি। করে যাচ্ছ? এই ও তো তোমার ওয়াইফ না, হলো সরি না, মলি মলি মলি। ইয়ার কি রে, কি মনে করেছেন আপনি? আমার সামনে মলিরে বাড়িতে রেখে আসলেন, আমি দেইনি? আপনি ওরে করছেন মলি, আমার ওয়াইফে আমি জলি, আমি কিন্তু আর পাচ্ছি না জলি। আমিও আর পারতেছি না, তুমি আমাকে আশা করে আগুন দিছো। কিরাম করে আগুন দিচ্ছি? কি করছো তুমি? তুমি আমার আব্বা আম্মার কইছিলে না তুমি বিদেশ যাবা, আমার আব্বা আম্মার জন্য কত কিছু আইনে দিবা, তাহলে পরে তুমি এখন বিদেশ যাচ্ছ না কিসের জন্য? ভাই রে, বিদেশ তো যাবো আমি যাবো, বিশ্বাস কিসের জন্যই করতেছো না? আমার সব কিছু রেডি। আরে তো রেডি তো যাইতেছো না কিসের জন্য? তোমার না বিয়ের পরের দিনই যাওয়ার কথা ছিল? আরে বিয়ের পরের দিনই তো চলে যেতাম, কিন্তু কিন্তুটা কি? কিন্তু গুরারের নামে কি জানতাম নাকি যে তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরেতে আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না। আমার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। দেখো, এই সমস্ত ইরকি ফাইজলামি মারা কথা আমার কিন্তু আর একটু ভালো থাকতেছে না, আর ভালো থাকতেছে না এইসব কথা। ভালো না থাকলে কি? আপনি যেতে পারেন না বিদেশ? আপনি গেছিলেন বিদেশ? বিদেশের টাকার প্রতি এত লোভ কিসের জন্য? আমি জীবনে দেইনি যে নিজের মেয়ের সংসার ভাঙার জন্য একটা লোকে এত পায়তারা করে, এত কাসাজি করে। দেখছিস, বেয়াদবের কথা শুনেছিস? হ্যাঁ, এই তুমি যদি বিয়ের আগে না কইতে যে আমি বিদেশ যাবো, তাহলে পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কোনোদিনও দিতাম না। এই আপনার কথা আমি শুনতেছি না। এই জলি, তোমার কি কথা আবার খুলে কও। জলির কোনো কথা নাই, আমি যা করছি তাই। তোমার মতো বেকারের সাথে ফকিরের ঘরে আমার মেয়ে ঘর করবি না, ব্যাস। ওরে বাপ রে বাপ, কত বড় জমিদার, শ্বশুরবাড়ির জমি নিয়ে বাহাদুরি করেন। আপনি মনে করেছেন সে কথা আমরা জানি না? ভালো করে জানেন। এই শোনেন, ফকির যা করছেন, ফকির হলেও আপনার বাড়িতে এক গ্লাস পানি খাতিও আমি আসবো না। এই জলি, তুমি এখন আমার একটা কথা বলে দাও, তুমি কি আমার সাথে এখন যাবা নাকি যাবা না? জলির আর কোনো কথা নাই। এই চল তো, চল জোরে হাঁট।
হেকমত ভাই, হেকমত ভাই, তালি পরে কি বিদেশ চলেই যাচ্ছ? কি হলো, কথা করছেন না কেন? বিদেশ যেতে চলে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার সাথে যে কুলফি দিলে স্মৃতি হিসেবে থেকে গেল। আসেন তুলে ফেল ভাই, একটু ধরলাম কিরা ভাই, হাসি হাসি। কিরা কোন সময় মরে যায় তার ঠিক নেই। খুব সুন্দর হচ্ছে কিন্তু। খুব ভালো আছে। শোন ভাই, ভাই অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি তোদের সঙ্গে, গালিগালাজ করেছি, হয়তো ভুলে যাইস ভাই, মাফ করে দিস কেমন? ভাই কি আয়, আয় ভাই আয়। যা শালা ছাড়ি দিলাম, যা। শালা কুত্তার লেজ, সুঙ্গর মধ্যে ঢুকলে সুঙ্গ বাঁকা করে। তুমি তুমি চলে আইছো জলি, কিছু ভালো কাজ করিস, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো ঘরে চলো। আমি তোমার সাথে ঘরে যেতে আসিনি, কথা না বলে এটার মধ্যে একটা সাইন করো। ওরে সই যত লাগে আমি দেবো না, শোনা, তুমি ঘরে চলো। কলাম না তোমার লোকে আমি ঘরে যাবো না, এটার মধ্যে সই করে দাও, বাড়িতে যাইতে হবে আমার। কি এটা? তোমার লোকে যে আমি আর থাকবো না, এটা সারা জীবনে সারাসারির ব্যবস্থা, ডিভোর্স লেটার। কি হলো, সই করো। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কিসের জন্য করতেছো বলো? আমার অপরাধ কি? আমি বিদেশ যাতে চাচ্ছি না, তার কারণ একটাই, আমি তোমার ভালোবাসি। তোমার সাইডে আমি বিদেশ থাকতে পারবো না। কিরাম করে থাকবো বলো তোমার না দেখে? আমি তোমার ওসব ভালোবাসা টাসা কোনো কিছু না, এগুলো হচ্ছে ফালতু কথা। তুমি আসলে একটা অলস পুরুষ মানুষ। এই সমস্ত ভালোবাসার দোহাই দিয়া তুমি আমার এই গরমের টিনের সালের মধ্যে সারা জীবন রাখতে চাচ্ছ। আমার কপালে কোনোদিন আর এসির বাতাস ধুতবে না, এটা আমি বুঝে গেছি। কি করছো শোনা? লাগলে এসি কালকে কিনে আনবো, লাগলে কিস্তিতে কিনবো না। তোমার এই কিস্তির এসির বাতাস খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সইটা করো তাড়াতাড়ি, আমার বাড়িতে যাইতে হবে, আব্বা খুব রাগ করতেছে। তার জন্যই তো এই অবস্থা, আমার সংসার ভাঙার জন্য সেই দায়ী। সেই তো তোমার ভুল বুঝাই এসব করতেছে। একটা লোভী মানুষ, তার কথা শুনো না তুমি? কি কইলে তুমি? আমার আব্বা লোভী? যে তার মেয়ের ভালো চায় সে লোভী? বাস, আর কোনো কথা আমি তোমার সাথে বাড়াতে চাচ্ছি না। এখানে কাগজটা রেখে গেছি, আশা করি সই দিয়া বাড়িতে পাঠাই দিবা। শোনো, এই ডিভোর্স লেটার ছিঁড়ে ভালো, ডিভোর্স ভালো না, ছিঁড়ে ভালো। শোনো, তুমি চাচ্ছ আমি বিদেশ যাই, অসুবিধা নেই, আমি বিদেশ যাবো, কিন্তু আমি একলা যাবো না, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার ছাড়া আমি থাকতে পারবো না, এটাই হচ্ছে সত্যি কথা। তোমার নিয়ে যাবো, পাসপোর্ট বানাবো, হয়তো সময় লাগবে বছরখানে, তারপরেও দুজন একসঙ্গে যাবো, একসঙ্গে থাকবো। এ হেকমত ভাই, কার সাথে কথা করছো? এক লাখ লাখ কথা করছিলাম, মানুষ এক লাখ লাখ কথা কয় না। তুই এনে কিসের জন্য আইছিস? ও আমাকে বাসুরটা খুঁজে পাচ্ছি না, দেখেছো? না, দেখিনি। আমি কি জানতাম না কি তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরেতে আমার কোথাও যেতে ইচ্ছে করতেছি না। আবার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। আমার ইটালি কথা কই 6 লাখ টাকা নেছে। আরে ভাই, আমি তো 3 মাসের বেতন পাই। আমার দুবাই যাইবো বলে আমার 4 লাখ টাকা নিছে। ভাই, আমি 3 মাস ধরে বেতন পাই, আমার বেতন দেন, আমি বেতন নিতে আইছি, আমি তো সব কিছু জানি না। আপনার মালিক কোথায়? মালিকটা ডাকবেন। আমি তো বেতন লাগি আইছি, আমি তো দেখাই দেখি তালা। খোঁজ খবর রাখবেন না? আরে কি কই না, আমি খবর কেমনে রাখবো? আপনার মালিকটা ডাকেন। ওরে ভাই, ওর মোবাইল বন্ধ, আমি বেতন লাগি আইছি, 3 মাসের বেতন পাই। আয়া দিতে তালা মারা। ছাড়েন। আর নাম্বার ছাড়েন। দুলাভাই আম্বা করে কি দেখেন? সিনেমা দেখতেছে, পাশে এসে বসা যাচ্ছে না? কিসের জন্য আইছো? চলে যাও, হেকমতের ঘরে কোনোদিন শান্তি পাবা না। বিদেশ যাচ্ছি না আমি।
তোমার আমি এখানে এসে বসতে করলাম না? কিসের জন্য তোমার পাশে বসবো? কিসের জন্যই করছো? আমার প্রেম ভালোবাসার কোনো মূল্য তোমরা দিছো? কোনোদিন দাওনি, দেবাও না, আমি বুঝে গেছি। চেষ্টা করতে আমি কম করিনি, মেলা চেষ্টা করেছি। বিদেশ আমি যেতে পারবো না, টাকা পয়সা সব মারিয়ে দিচ্ছে লোকজন। হ্যাঁ, একটা শূন্য মানুষ, আমার ঘরে এসে তুমি শান্তি পাবা না। মুক্তি চাও তো মুক্ত করে দিলাম, কোনো ব্যাপার না। কাগজ আনিস, দাও সই করে দিই। মুক্তি পাতি চাইলে কি আর মুক্তি পাওয়া যায়? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি যদি বিদেশ চলে যাই তাহলে পরে আমার বাচ্চা আব্বাকে ডাকবি কারে? বলি কি করছে? ঠিকই করছে দুলাভাই। আমি আসলে লোভে পড়ে এরম হয়ে গেছিলাম। যে মানুষটা আমার এত ভালোবাসে পাগলের মতো করে, ইরাম ভালোবাসা তো লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার শালের মা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি ক্ষমা না করলে আমার আব্বা মাইন্ড করবে না? তোমার আব্বা কিটা? এই যে আব্বা। আব্বা যান, হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলো অস্থির ছিল ওই সময়। এখনো মানে কি একটা অবস্থা। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমার যত্নে। দূরে আত্মার বরণ রূপ যে শোনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে হার মানে না। আসো আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাসো রে বন্ধু আমার যতনে। কি তারপরে
কাছে আসবো আসবো রে কেডা কটা বাজে চল 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 আসি হ্যাঁ না ভালো লাগলো আজকে ভাই কি বলবো 5:30 বাজে আচ্ছা গাজায় শান্তির দূত হিসেবে নিজেকে আখ্যায়িত করা সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপগুলি নিয়েছে এবং পশ্চিমারা যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে, মিশরের যে শান্তি চুক্তির জন্য সবাই বিশ্ব নেতারা একত্রিত হয়েছে, আমি বলবো এটা শান্তি চুক্তি নয়, এটা গাজাকে স্থায়ীভাবে দখলত্বের দলিল তৈরি করে দিয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমারা। আমরা যদি একটু বিশ্লেষণের দিকে এগিয়ে যাই, দীর্ঘ 2 বছরে ইসরায়েল প্রত্যক্ষ মদদে যে তাণ্ডব চালিয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ গাজা ইস্যুকে সামনে রেখে ইরান, লেবানন ও অন্যান্য ইয়েমেন এই দেশগুলির উপর যে প্রত্যক্ষ আঘাত হেনেছে, যা আন্তর্জাতিক আইনের পূর্ণাঙ্গ পরিপন্থী। জাতিসংঘ যেখানে আন্তর্জাতিক আইনগুলিকে সুরক্ষা প্রদান করে, তারা বিভিন্নভাবে বলে যাচ্ছে যে হ্যাঁ এটা অন্যায়। পশ্চিমা কিছু শক্তিশালী দেশ যেমন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইটালি, বেলজিয়াম, এরাও এই নেতানিয়াহুর যে স্বৈরাচারী যে আগ্রাসন নীতি এর বিরুদ্ধতারণ করেছে সময়ে সময়ে। কিন্তু আসল ঘটনাটা বুঝতে হবে আমাদেরকে, অর্থাৎ যেখানে আমেরিকা তাকে এক হাত এগিয়ে দিচ্ছে, বলছে এগিয়ে যাও, যত পারো মধ্যপ্রাচ্যের যত পারো, যতগুলি দেশ পারো ডমিনেট করো, যারা বিরুদ্ধচারণ করবে, এন্টি ইউএসএ যাদের মনোভাব, সবাইকে দমন করো। এটা নীতিগত বৈশ্বিক এবং আন্তর্জাতিক যে নীতি থাকে যুক্তরাষ্ট্রের, তারই একটি অংশ, এবং সেই অংশের সেই প্রজেক্টের ম্যানেজার হিসেবে কাজ করছে ইসরায়েলের এই স্বৈরাচারী প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু। এই জিনিসটাকে বুঝতে হবে, কেন গাজা ইস্যু, কেন আজকে লেবাননের উপর বোমা ফেলানো হবে, হুতি বা ইয়েমেনকে কেন এইভাবে করা হবে। এ দ্বারা এটাই প্রমাণ করা হয়েছে অন্যান্য আরব জিসিসি সদস্য দেশগুলির প্রত্যেকটি দেশকে মধ্যপ্রাচ্যের একটি সংকেত দেওয়া হয়েছে। সংকেতটি খুব সাধারণ। সংকেতটি হচ্ছে যে তোমরা সবাই আমেরিকার অধীনে থাকবে, আমেরিকার অধীনস্থতা থেকে একটু এদিক ওদিক হলেই তোমরা নিরাপত্তাহীন। এখান থেকে একটা জিনিস দেখতে পাবেন, যদি এই কয়েকদিন আগের ঘটনা, কাতারের উপর যে হামলাটা করলো ইসরায়েল, এইটা কোনো বিশ্বনীতির মধ্যে পড়ে নয়। এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর সে হঠাৎ করে আঘাত হানলো, রকেট মারলো, এবং যেখানে সে মিত্র হচ্ছে যুক্তরাষ্ট্রের বড় মিত্র এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে একটি বড় ঘাঁটি রয়েছে এই কাতারেই, কিন্তু তারপরও ইসরায়েল সেখানে আঘাত করেছে। অর্থাৎ বিশ্ববাসীকে বুঝতে হবে
যে ভূ রাজনীতির যে খেলা মার্কিন যুক্তরাষ্ট্র খেলছে, একক অধিপত্যবাদ, ইউনিপোলার যে ওয়ার্ল্ড অর্ডার, তা যাতে ভেঙে না পড়ে তার জন্য যা কিছু করা, ইরানের উপর বোম্বিং করা, আর এক দেশের উপর সৈন্য পাঠানো, ভেনেজুয়েলার জল সীমানায় সৈন্য পাঠানো, এই সব যে জিনিসগুলি, এগুলি হচ্ছে এক ধরনের মনস্তাত্ত্বিক ভয় দেখিয়ে প্রাথমিক অবস্থায় ওই দেশটাকে বা ওই দেশের শাসকদের নিজেদের কবলে নিয়ে আসা, বলা যায় যে কে নিজেদের অধীনে নিয়ে আসা, যেন তারা ওই নেতানিয়াহুর মতোই যা বলবে এইটা করো ওইটাই করবে। এটাই হচ্ছে আসলে মার্কিন নীতি। এই মার্কিন নীতির সবচাইতে বড় ম্যানেজার বা উপাসক মধ্যপ্রাচ্যে নেতানিয়াহু, এবং মধ্যপ্রাচ্যটা তেল সমৃদ্ধ, তাই সবাইকে তাদের নিজস্ব নির্দেশের মধ্যেই রাখতে চাচ্ছে এবং সেটার বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে নেতানিয়াহুর। এই হচ্ছে আসল ভূ রাজনৈতিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এবার আসুন মিশরের যে শান্তি চুক্তি যেটা হয়েছে, বিশ্ব নেতারা যেখানে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, শান্তি চুক্তি হয়েছে, আমি একটা জিনিসের জন্য ধন্যবাদ জানাই যে ৬৫,০০০ লোককে অলরেডি মেরে ফেলেছে এই রক্তপিপাসু নেতানিয়াহুর বাহিনী। এখন থেকে হয়তো এইটা কমে যাবে, এইটা থাকবে না। এটার জন্য ট্রাম্পকে ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প ওখানে তার ভাষণে উল্লেখ করেছেন যে এক মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অধ্যায় শুরু হলো। নতুন অধ্যায়টা কি আমরা একটু ভেবে দেখি। নতুন অধ্যায়টা হচ্ছে গাজার যে নিজস্বতা ছিল, যে স্বাধীনতার, যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, সেই জিনিসটা এই শান্তি চুক্তির মাধ্যমে হারিয়ে গেল চিরতরে। এই শান্তি চুক্তির মধ্যেও রয়েছে ৫৩% অংশ গাজার কে ডমিনেট করবে, কে শাসন করবে, ইসরায়েল। বাদ বাকিটাও তাদের অধীনে থাকবে। অর্থাৎ এখানে দুইটা ডিপ্লোম্যাসি কাজ করতে পারে। একটা হচ্ছে নেতানিয়াহু স্বদেশেই আজকে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। ইহুদিরা বা ইসরায়েলবাসীদের কাছেই সে আজকের আর কোনো জনপ্রিয়তা তার নেই। তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য, এই জিম্মিদেরকে বের করার জন্য, ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য এই খেলাটা খেলতে পারে ইউএসের নির্দেশে নেতানিয়াহু। এইটা একটা দিক। এখন জিম্মি মুক্তি হয়ে গেছে। আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করি না যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি বা এই চুক্তি একেবারে কারেক্টলি ফলো করা হবে। এই চুক্তি সাময়িক চুক্তি হয়ে যেতে পারে। এরপর এই ধ্বংসপ্রাপ্ত যে গাজা অঞ্চলটি একেবারে আজকে ধ্বংসের স্তূপ হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অন্যান্য বড় অর্থনৈতিক সংস্থার একটি জরিপ অনুযায়ী এর পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন প্রয়োজন। এখন এই $53 বিলিয়ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল লেন নাম করে এখানে ঢুকে পড়বে বহুজাতিক মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলি, পশ্চিমা কোম্পানিগুলি, এবং 3টা প্রশ্ন নিয়ে থাকবে মূল উপাদ্য। অর্থাৎ কে দেবে টাকা, কাদের লোক এখানে কাজ করবে, এবং কে নিয়ন্ত্রণ করবে। এই 3টা প্রশ্ন গাজার জন্য আজকে মূল বিষয়।
আমার কাছে মনে হচ্ছে যে এটা যেভাবে টনি ব্লেয়ারের মতো প্রাক্তন যে প্রধানমন্ত্রী ব্রিটেনের, তার মতো এক ব্যক্তিকে ওখানে বলা হচ্ছে যে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গাজাকে শাসন করা হবে। তারপরে গাজা আর স্বাধীন রইল না, এটা একটা পরাধীন। গাজা এবং ফিলিস্তিন, ভবিষ্যৎ ফিলিস্তিন এক মহা বিপদের দিকে এগিয়ে গেল এই চুক্তির মাধ্যমে। স্বাধীন নয়, পরাধীনতার শৃঙ্খলে হয়তো আবদ্ধ হয়ে যাবে। হয়তো দেখা যাবে যে একটা সময় এখানে উঠছে অন্য পতাকা। পশ্চিমারা আগামী 50 বছরের যে প্ল্যান, যে পরিকল্পনা মধ্যপ্রাচ্য নিয়ে, তা এগিয়ে নেবে এবং একই সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে নেবে। শুধুমাত্র এখানে ইসলামিক বিশ্বের দেশগুলির মধ্যে বিভাজন, শত্রুতা, এইটা হচ্ছে তাদের কি টুলস। সৌদি আরব, ইরান বিগত দীর্ঘ 1-2 দশক ধরে একে অপরের শত্রু। এই শত্রুতা এবং বিভাজন, এইটা হচ্ছে কি পয়েন্ট ফর আমেরিকা, এবং সেইটাকেই সে কাজে লাগাচ্ছে। সেইটাকে কাজে লাগিয়ে সে ওখানে সর্বকালের জন্য বিভাজন নীতি গ্রহণ করবে, যাতে করে জি হুজুর সবাই বলবে আমেরিকাকে। এই আরবীয় রাষ্ট্রগুলি একদিকে যেমন এই চুক্তির বৈধতা মেনে নিচ্ছে, যে চুক্তিটি ছিল কয়েকদিন আগে অন্য ধরনের অনেকগুলি পয়েন্ট সেখান থেকে উঠিয়ে আরবীয় নেতারা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এই চুক্তি মেনে নিয়েছে। এইটা প্যালেস্টাইনি জনগণের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। হয়তো সাময়িক ট্রাম্পকে খুশি করে এই আরবীয় দেশগুলি ভালো থাকবে, কিছু সাহায্য পাবে, কিছু সহযোগিতা পাবে, কিন্তু মনে রাখতে হবে যে আমেরিকাই, ইসরায়েল মিডল ইস্টের আমেরিকা, তাকে আজকে একটি ছোট্ট দেশ থেকে বৃহৎ শক্তিতে পরিণত করে ফেলেছে ইতিপূর্বে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা। সুতরাং প্রত্যেকটি ইসলামিক দেশকে ওখানে সজাগ থাকতে হবে। ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট বারবার বিশ্লেষণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আরবীয় এই দেশগুলি মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং কর্পোরেট ওয়েতে তাদের সামরিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাতে যদি ন্যাটোর মতো তাদের একটা জয়েন্ট সিকিউরিটি ফোর্স তৈরি করতে হয় এই আঞ্চলিক নিরাপত্তার জন্য, সেইটা তাদেরকে তৈরি করতে হবে। ইরান, সৌদি আরব, কাতার, এই আশপাশের যে 8-10-20টা দেশ রয়েছে, এরা যদি ইউনাইটেড হয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনাবিহীনভাবে আগায়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সর্বকালের জন্য হুমকির মুখে থাকবে। এটা এই নেতাদের মনে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি। ভালো লাগলে ভালো লিখবেন, আর খারাপ লাগলে সেটাও লিখবেন, কারণ আপনার অভিমত আমার জানার উপাদ্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।